আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, হঠাৎ করে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। ভারতের বিখ্যাত পত্রিকা আনন্দবাজার, সেখানে প্রবাসে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন ডিটেইলস, এবং সেই সাক্ষাৎকারে তিনি যে সকল কথা বলেছেন, রাজনৈতিকভাবে তার কোনো কথা আপনি হয়তো তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না। এবং তিনি যে সকল কথাবার্তা বলেছেন, সে সকল কথা আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। বরং তার এই বক্তব্যের মধ্যে এবং এই সময়টিতে হঠাৎ করে আনন্দবাজার পত্রিকা সহ আরও দেশ বিদেশের বেশ কয়েকটি পত্রিকায় তিনি যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, সেই সাক্ষাৎকারের মাধ্যমে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। তিনি নিজে ফিরে আসতে চাচ্ছেন, এবং তার যারা নেতাকর্মী দেশের বাইরে আছেন, অনেক শীর্ষ নেতা, যাদের মধ্যে ইন্টারনালি টেলিগ্রামের মাধ্যমে বা অন্যান্য যে সকল গ্রুপ রয়েছে, নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এটা গুপ্ত যুগের জামাতের যে অ্যাক্টিভিটিস ছিল, ঠিক অনেকটা সেই রকমভাবে তারা কিন্তু আলাপ আলোচনা করছেন। অন্যদিকে শেখ হাসিনা দিল্লিতে বসে তিনি ভিডিও দিচ্ছেন না, কিন্তু অডিও ক্লিপে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তিনি এই যে গ্রুপ মিটিংগুলো করছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে, এবং তার বক্তব্য, আওয়ামী লীগের যারা নেতাকর্মীদের বক্তব্য, এটি রীতিমতো নাও এখন ওপেন সিক্রেট। এবং অবাক করার বিষয় হলো যে শেখ হাসিনার সঙ্গে যারা বৈঠক করছেন, মিটিং করছেন, তাদের একটা বিরাট অংশ ভিডিওতে তাদের ফেস দেখাচ্ছেন, এবং তারা বাংলাদেশে আছেন, যেটি সরকারের যে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা, এটার যে কৌশল, সেই কৌশলের জন্য রীতিমতো বুমেরাং। এ গেল একটা। অন্যদিকে অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত সুকৌশলে তারা সেই ৭৯ সনে ৮০ সনে শেখ হাসিনা ফিরে আসার ঠিক ১ বছর আগে যে তৎপরতাগুলো তারা চালিয়েছিল ১৯৮০ এবং ৭৯ সনে, আবার আমি বলছি জিয়াউর রহমানের জামানাতে, তারা বিভিন্ন সীমান্তে যে তৎপরতাগুলো চালিয়েছিল ওই সময়টাতে, যখন শেখ হাসিনা দিল্লিতে এই এবারের মতোই এক্সাইলে ছিলেন, তার প্রেক্ষিতে যে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি সরকারের জন্য আসলে একটা অস্বস্তিকর ছিল। এই জন্য সরকার আসলে প্রাণান্ত চেষ্টা করছিলেন আওয়ামী লীগকে রিভাইভ করার। আওয়ামী লীগ তো বাকশালের মাধ্যমে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তো সেই আওয়ামী লীগকে আবার রিভাইভ করা এবং তাদেরকে রিফাইন্ড ফর্মে আনা। তো জিয়াউর রহমান সাহেব তার সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য নানাভাবে তিনি চেষ্টা করেছেন। ওই সময়টাতে প্রয়াত মিজানুর রহমান চৌধুরী, তারপর সেই টাঙ্গাইলের আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সাহেব, তোফায়েল সাহেব, ডক্টর কামাল হোসেন, এরপর যে নোয়াখালীর যে আব্দুল মালেক উকিল সাহেব, এরপর সেই প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, মানে এই সকল বাঘা বাঘা নেতাদেরকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে সরকারি চেষ্টা করেছে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য। কেন? ওই যে সীমান্তে প্রবলেম হচ্ছিল, এবং একই সঙ্গে জাসদ, অন্যদিকে সর্বহারা পার্টি, অন্যদিকে একটার পর একটা মিলিটারিতে কু হচ্ছে, সব মিলিয়ে মোটামুটি সরকার পাগল হয়ে গেছিল যে এটার একটা পলিটিক্যাল সলিউশন দরকার। এবং সেই পলিটিক্যাল সলিউশন যখন হলো, তখন শেখ হাসিনা চলে এলেন বাংলাদেশে। তো জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তিনি রাজনীতি করতে পারেনি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তিনি আসার পরপরই খুব দ্রুত জিয়াউর রহমান সাহেব একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ফলে জিয়াউর রহমান সাহেবের যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা রাজনৈতিক মাস্টার প্ল্যান ছিল, সেই মাস্টার প্ল্যানটা আমরা আলোর মুখ দেখতে পারিনি। এরপর আর একটা সামরিক শাসন আসে, জিয়াউর রহমান সাহেবের পরিবর্তে এরশাদ আসেন, এবং আলটিমেটলি ৩-৪ বছর একটা খুব খারাপ অবস্থা চলে যায়।
দেখেন তো, সেই ১৯৭৯ থেকে বা ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, এই ৪টি বছর বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থা বিরাজ করেছিল, আপনি একটু সাধারণ একেবারে খুব কমন সেন্স নিয়ে এখন ২০২৬, ২৭, ২৮, ২৯ এই সময়টিতে কি ঘটতে পারে আপনি একটু ১, ২, ৩, ৪, ৫ এইভাবে সিরিয়াল দেন, কমন সেন্স দিয়ে সিরিয়াল দেন যে এই বাংলাদেশে কি ঘটতে পারে। আপনি নিশ্চিত লিখে রাখেন পয়েন্ট 1, 2, 3, তার মধ্যে দেখবেন যে সেই ১৯৭৯ থেকে ১৯৮৪ সন পর্যন্ত এই বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ঘটেছে ঠিক সেম ঘটনা আমাদের জাতির উপরে আবার রাক্ষসের মতো এসে চেপে পড়ার মতো শো শো করে আওয়াজ করছে, ঠিক সেম ঘটনা। তো যেটা বলছিলাম যে সেই কারণে যে রাজনীতির যে একটা ভ্যাকিউম, যে ভ্যাকুয়ামটি জিয়াউর রহমান সাহেব বুঝেছিলেন ৭৯ সনে, এবং সেই ৭৯ সনের যে প্রথম যে পার্লামেন্ট নির্বাচন, তার আগে রাষ্ট্রপতি নির্বাচন, সেই দুটো রাষ্ট্রপতি নির্বাচন বিএনপির জমানাতে হয়েছে। একটি নির্বাচনে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, আরেকটি নির্বাচনে কর্নেল এম.এ. উসমানী ছিলেন। এবং আপনি জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কর্নেল উসমানীকে আসলে জিয়াউর রহমান সাহেবই দাঁড় করিয়েছিলেন, এবং কর্নেল উসমানী মূলত জিয়াউর রহমান সাহেবের প্রমোটার ছিলেন, জাস্ট লাইক এ পাপা, পাপা টাইগার। তার উপাধি ছিল সেনাবাহিনীতে পাপা টাইগার। তো সেই সময়টা তো জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছিলেন যে একটা পলিটিক্যাল সলিউশন হোক, কিন্তু সেই সলিউশনে কর্নেল উসমানীকে দিয়ে, ডক্টর কামালকে দিয়ে, তুফাইল সাহেবকে দিয়ে, আমর সাহেবকে দিয়ে, মানে যারা বাংলাদেশে ছিলেন, এটা হয়নি। অন্যদিকে হেমায়েতুল্লাহ আরঙ্গ, মানে আওয়ামী লীগের যে মিলিট্যান্ট গ্রুপ যারা ছিল, যারা আব্দুল কাদের সিদ্দিকী থেকে শুরু করে লতিফ সিদ্দিকী যারা ভারতে ছিলেন, ওই সময়টাতে তাদের যে তৎপরতা এটা সরকারকে অস্থির করে তুলেছিল। এখন আপনি দেখেন আওয়ামী লীগের যত মিলিট্যান্ট গ্রুপ রয়েছে, যুবলীগের যত মিলিট্যান্ট গ্রুপ রয়েছে, যারা অস্ত্র পাওয়ার থেকে শুরু করে যে কোনো অপকর্ম বলেন, সুকর্ম বলেন, আওয়ামী লীগের তারা সবাই এখন এই যে জেলখানা থেকে ইসমাইল হোসেন সম্রাটকে মানে বের করে দেওয়া হয়েছে। এখন সম্রাট কোথায় আছে বলেন তো? এই ঢাকা শহরে সম্রাট, নিখিল, কোচি, মিরপুরের যে কোচি, যিনি মানে মহানগর উত্তরের যে সেক্রেটারি ছিলেন বা সভাপতি ছিলেন, বিজিএম এর সভাপতি ছিলেন, মানে এই সমস্ত অন্ততপক্ষে আওয়ামী লীগের এই ঢাকা শহর নিয়ন্ত্রণ করে শাওন, নজরুল ইসলাম বাবু, পলিটিক্যালি ধরেন এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, এই মানুষগুলো এখন কোথায় আছে? শেখর কোথায় আছে? জাহাঙ্গীর কবির নানক কোথায় আছে? বাহাউদ্দিন নাসিম কোথায় আছে? তারা এই ঢাকা শহরে সে ১৯৮৬-৮৭ সন থেকে পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। তাদের হাজার হাজার নেতাকর্মী আছে। এই নেতাকর্মীর মধ্যে কেউ চাপাতি চালাতে পারে, কেউ বন্দুক চালাতে পারে, কেউ অপহরণ করতে পারে, সে কেউ ছ্যাঁচা দিয়ে আপনার ৩২টা দাঁত খুলে ফেলতে পারে, নাকের বদনা ফাটাই ফেলতে পারে, তারা গুলিস্থান থেকে চাঁদা তুলতে পারে, সব কিছু করতে পারে। এই লোকগুলো কোথায় আছে বলেন এখন? আপনি তাদেরকে ডিসম্যান্টলিং করতে পেরেছেন? তাদেরকে জেলখানায় ভরতে পেরেছেন? তাদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন? তারা মুক্ত বিহঙ্গের মতো হয়ে বেড়াচ্ছে। তাপস কোথায়? পরশ কোথায়? নিক্সন চৌধুরী কোথায়? লিটন চৌধুরী কোথায়? সবাই কিন্তু যার যার অবস্থানে অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। চট্টগ্রামের রাজনীতিতে যারা যারা আছেন, মানে এখন চট্টগ্রামের রাজনীতিতে যারা আছেন তাদের তুলনায় আওয়ামী লীগের সেটটা চিন্তা করেন। আওয়ামী লীগে আখতারুজ্জামান চৌধুরী বাবু সাহেবের ছেলে জাভেদ, ওই যে দেখেন লন্ডনে, সে লন্ডনের মধ্যে বাংলাদেশে থেকে লন্ডনের মতো জায়গাতে ৮০০ বাড়ি কিনতে পারে। তাকে দেখে আপনার কি মনে হয়? গর্ধব? এবং সে এখনো যেভাবে বুক ফুলিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি করতে পারছেন তাকে? শামীম ওসমান কোথায়? শামীম ওসমানের ভাই সেলিম ওসমান কোথায়? শামীম ওসমানের ছেলেরা কোথায়? সেই তুলনায় নারায়ণগঞ্জে যারা যারা আছে তারা কি শামীম ওসমানের পর্যায়ের খেলোয়াড় বলেন তো?
আচ্ছা, শামীম ওসমানের বাদ দেন, এখন নারায়ণগঞ্জের পরে আপনি নরসিংদীতে আসেন, আপনি সাভারে আসেন, মুরাজ্জং কোথায়? মুরাজ্জং এখন যে কাজগুলো করতে পারে, সাভারে এখনও সে যেখানে আছে সেখান থেকে মুরাজ্জং যে কাজগুলো করতে পারে, সেটা কি এখন করার মতো বিএনপি জামাতের লোক আছে সাভারে? বলেন তো। চাঁদাবাজি করা একরকম, আর রাজনীতি করা ইজ টোটালি ডিফারেন্ট থিং। এখন কি করছেন, আওয়ামী লীগের যে সমস্ত লোক আবর্জনা, এখন এনামকে ধরেছে, এনাম, ডাক্তার এনাম। এনাম তো সাভারের কিছু না, নাথিং, জিরো। কিন্তু সাভারে ধরেন চেয়ারম্যান ছিল সাইফুল, চেয়ারম্যান থেকে সাথে এমপি হয়েছে। সাইফুল কোথায়? মুরাজ্জম, সাইফুল, এই দুজনই তো পুরো সাভারের যে আন্ডারওয়ার্ল্ড, সেই আন্ডারওয়ার্ল্ডটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে যারা উপজেলা চেয়ারম্যান ছিল, মুরাদের প্রতিদ্বন্দ্বী, সাইফুলের প্রতিদ্বন্দ্বী, সেই পুরো গ্রুপটা তারা কোথায় আছে? তাদের কাউকে গ্রেপ্তার করতে পারছেন? 17 বছর যারা সাভার নিয়ন্ত্রণ করেছে। তো এখন ঢাকার গেটওয়ে, সাভার, মিরপুর, আচ্ছা মিরপুরে যারা নিয়ন্ত্রণ করতো তারা কোথায়? কয়জনকে আপনি ধরতে পেরেছেন বলেন? এরপর গুলশান যারা নিয়ন্ত্রণ করতো তারা কোথায়? সব মানুষগুলো অক্ষত আছে উইথ মানি, মাসেল পাওয়ার অ্যান্ড উইথ দেয়ার এজেন্সি। আচ্ছা, এখন বলেন তো, বেনজির, হারুন, মেহেদি, তারপর মুনির, এই যে পুলিশের অন্তত পক্ষে ইফেক্টিভ 2 ডজন যারা দেশের বাইরে রাখছেন, তাদের হাজার হাজার নেতাকর্মী, মানে প্রশাসনটাই তাদের হাতে। সেখানে জামাত যাদেরকে প্রতিস্থাপিত করেছিল আর বিএনপি যাদেরকে প্রতিস্থাপিত করেছে, যদি ওদেরকে ধরেন, ওদেরকে যদি আপনি একটা স্টিল ধরেন, স্টিলের দণ্ড, এরা মোমবাতি এখন যারা আছে, তো এগুলোতে আপনি কীভাবে ফেস করবেন? ফলে এখানে একটা পলিটিক্যাল সলিউশন লাগবে, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। এই পলিটিক্যাল সলিউশনটা জিয়াউর রহমান সাহেব দেরি করে ফেলেছিলেন, ফলে তিনি সাস্টেন করতে পারেন। এর কারণ হল তার ভিতরের শত্রুরা তাকে মেরে ফেলেছে। এবং যদি মাঠে শেখ হাসিনা যদি ৭৯ সালে আসতেন, তিনি যদি জিয়াউর রহমানের অ্যাগেনস্টে দাঁড়াতেন এবং ফেল করতেন, জিয়াউর রহমানই পাশ করতেন, কিন্তু জিয়াউর রহমানের সেই হত্যাকাণ্ডটি ঘটত না। এই হলো পলিটিক্যাল। তো সেই দিক থেকে এখন যারা আছেন তারা নিঃসন্দেহে আমার চেয়ে, আপনার চেয়ে, অনেকের চেয়ে ভালো বুঝেন, একটা দেশ চালাচ্ছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এতে করে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, হিসাব, এগুলি উল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর আওয়ামী লীগ যদি ফিরে আসে, এখন যারা ভাত খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, কুরমা খাচ্ছেন, সোনার চামচ মুখে দিয়ে, চু চু করে চুষনি মুখে দিয়ে পুরো দেশকে আতঙ্কের মধ্যে রাখার চেষ্টা করছেন, এদের অবস্থা কি হবে একবার একটু চিন্তা করেন তো ঢাকার রাজপথে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।